তোমরা স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। তোমাদেরকে শুভ সকাল জানিয়ে শুরু করছি। আশা করি যে যেখানে আছো নিরাপদে আছো, সুস্থ আছো। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি PH 1229 ক্লাসে। তোমরা জানো যে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেজন্য আমি এই পেজটা সবসময় রাখি, অ্যাজ ইউজুয়াল আজকেও রেখেছি। আমি আশা করি যে তোমরা এই সতর্কতাগুলো অবলম্বন করবা। তো আমরা আজকে শুরু করব ইন্টারফারেন্স অফ লাইট দিয়ে। তোমরা জানো যে এই লাইটের সুপার ইম্পোজিশনের ফলে যে অল্টারনেট ব্রাইট এবং ডার্ক ফ্রিঞ্জের সৃষ্টি হয়, সেটাকে আমরা বলি কি ইন্টারফারেন্স অফ লাইট, ইফ উই টক অ্যাবাউট লাইট। তো এই ইন্টারফারেন্স প্রথম ডেমনস্ট্রেট করেছিলেন থমাস ইয়ং 1802 সালে। তো আমরা সেই এক্সপেরিমেন্টে যাব, তার আগে আমরা একটু অ্যানালগাস এক্সপেরিমেন্ট সম্পর্কে তোমাদেরকে একটু আলোকপাত করি। সে ধরো যে আমাদের একটা শান্ত জলাধার আছে, তো সেইখানে যদি আমরা এই ওয়েভ ট্রেন সৃষ্টি করি, কিভাবে যে মনে করো যে একই রকমের দুটো নুড়ি যদি আমরা এই পানির উপরে ফেলি, তাহলে কি হবে? আমাদের ওয়েভ ট্রেন সৃষ্টি হবে। তো ফরগেট অ্যাবাউট দুটো, আমরা যদি একটা একটা করে কনসিডার করি, সে ধরো যে আমরা এই বিন্দুতে এই যে একটা পয়েন্ট আমরা কনসিডার করছি, সেখানে যদি আমরা একটা নুড়ি ফেলি, তাহলে সেখানে কি হবে? সেখানে ঢেউ সৃষ্টি হবে। তো এই যে ঢেউ হলে কি হয়, একটা এই যে নিচু অংশ হয় যেটাকে আমরা ট্রাফ বলি, আর ঢেউয়ের উপরে যে অংশটা সেটাকে বলি আমরা ক্রেস্ট। তো এরকম ট্রাফ এবং ক্রেস্ট, ট্রাফ এবং ক্রেস্ট এইভাবে প্রবাহমান থাকবে, চলমান থাকবে, এবং এই ওয়েভটা প্রপাগেট করতে থাকবে। আমরা যদি আরেকটা নুড়ি ফেলি এই যে বি পয়েন্টে, তাহলে এইখান থেকেও এই ওয়েভ জেনারেটেড হবে, এবং এখানে এই ক্রেস্ট এবং ট্রাফ, ক্রেস্ট এবং ট্রাফ এটা কন্টিনিউ করবে। তো আমরা যদি এই যে আলাদা আলাদা করে স্কেচ করি, যেখানে আমি এই যে সলিড লাইনগুলো দিয়ে ক্রেস্ট বোঝানোর চেষ্টা করেছি, এবং এই যে ডটেড লাইন দিয়ে আমরা ট্রাফ কনসিডার করেছি। তো এখানে দেখো যে যেমন ধরো যে আমরা যদি এই যে জি পয়েন্ট গুলো কনসিডার করি, যেখানে আমাদের কি হয়েছে, যেখানে আমাদের আইদার ক্রেস্টের সাথে ক্রেস্ট সুপার ইম্পোজড হয়েছে, অথবা ট্রাফের সাথে ট্রাফ সুপার ইম্পোজড হয়েছে। তো তোমরা জানো যে যে একই ধরনের ওয়েভ, তার মানে এই যে নিচু ওয়েভ যদি একই সাথে দুটো মিলে যায়, তাহলে সেই জায়গাটা অনেক বেশি নিচু হয়ে যায়। একইভাবে যেই জায়গাটা তোমার অ্যামপ্লিটিউড হায়ার থাকে, সেই জায়গাটা যদি একই ধরনের দুটো ওয়েভ একসাথে মিলে, তাহলে কি হবে? সেই জায়গাটা আরো বেশি উঁচু হয়ে যায়। তো তোমরা এখন বুঝতে পারছো, তার মানে আমরা এই যে জি পয়েন্ট গুলোকে যদি আমরা কনসিডার করি, তাহলে এইগুলোকে আমরা দেখবো আইদার এই ঢেউগুলো অনেক উঁচু অথবা অনেক নিচু, ডিপেন্ডিং আপন যে সেখানে ট্রাফের সাথে ট্রাফ মিলেছে অথবা ক্রেস্টের সাথে ক্রেস্ট মিলেছে। However, if we consider points like H and F, এখানে দেখো কি হচ্ছে, এখানে আমাদের ট্রাফের সাথে ক্রেস্ট মিলছে, ট্রাফের সাথে ক্রেস্ট মিলছে, ফলে এই জায়গাগুলো এমন মনে হবে যেন এইখানে আসলে কোনো ঘটনাই ঘটেনি। তার মানে এইটা এই যে শান্ত অবস্থায় যেরকম ছিল, তার মানে এই যে দুটো সুপার ইম্পোজিশনের ফলে, দুটো ওয়েভের সুপার ইম্পোজিশনের ফলে এইখানে তেমন কোনো পরিবর্তনই হয়নি, বা মনে হবে যে এইখানে আসলে কোনো আন্ডালেশন ক্রিয়েটেডই হয়নি, কোনো আন্দোলন সৃষ্টিই হয়নি। তাহলে ঠিক একইভাবে এই থমাস ইয়ং 1802 সালে উনি যেই কাজটা করেছিলেন, সেটা হলো উনি সানলাইট অ্যালাউ করেছিলেন। এবং এইখানে একটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা এখানে এস দিয়ে মার্ক করেছি, একটা পিন হোল রেখেছিলেন, এবং তার থেকে খানিকটা দূরে আরো দুটো পিন হোল কনসিডার করেছিলেন, এ এবং বি। তো তোমরা জানো যে এইখান থেকে যদি আমাদের আলো আসে, তাহলে আমরা এর আগে তোমাদেরকে বলেছি যে ক্রিশ্চিয়ান হাইজেন 1800 কত সালে, 67 সালে, তাই না? আই এম সরি, 1678 সালে উনি এই কি হাইজেন্স প্রিন্সিপল দিয়েছিলেন, সেখানে উনি লাইটের ওয়েভ থিওরি সম্পর্কে আলোকপাত করেছেন। তো অন দি বেসিস অফ দ্যাট থিওরি এই ইয়ং এক্সপেরিমেন্টকে ব্যাখ্যা করা যায়।
তো এখন কথা হলো যে আমরা যদি এইখান থেকে সানলাইট অ্যালাউ করি তাহলে এই যে এস আমাদের যে সোর্স আছে সেইখান থেকে কি হবে আমাদের এই যে ওয়েভ প্রপাগেট হতে থাকবে। তো যদি ওয়েভ প্রপাগেট হতে থাকে অ্যাজ পার হাইজেন, এইটা কি হবে লংজিটিউডিনাল ওয়েভ, তাহলে সেই ওয়েভটা কি হবে এই ট্রাফ এবং ক্রেস্ট এভাবে সে সামনের দিকে প্রপাগেট করবে। অ্যান্ড দেন আমাদের এইখানে যেহেতু আমরা এই দুটো পিন হোল কনসিডার করছি, তাহলে এইখানে আমাদের কি ইথার পার্টিকেল ফর ইনস্ট্যান্স এ এবং বি তে আমরা যদি কনসিডার করি, তাহলে এ এবং বি পয়েন্টে কি হবে এরা আবার সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করবে। আর সেকেন্ডারি সোর্স হিসেবে যদি কাজ করে তাহলে তারা আবার আন্ডারলেশন ক্রিয়েট করবে এবং তার ফলে এইখান থেকে আবার ওয়েভ জেনারেটেড হবে এবং এই তারা মানে ট্রাফ এন্ড ক্রেস্ট এরা কন্টিনিউ করবে। তোমরা দেখতে পাচ্ছ ঠিক আগের মতোই আমরা যদি এই যে জি পয়েন্ট গুলো কনসিডার করি, তাহলে সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে জি পয়েন্ট গুলোতে এখানে ক্রস করছে কোথায়, যেখানে তোমার নাকি এই যে ট্রাফ গুলো ট্রাফের সাথে এবং ক্রেস্ট গুলো ক্রেস্টের সাথে আমাদের কি করছে এইখানে ক্রস ওভার হচ্ছে, যার ফলে এই জায়গাগুলোতে আমরা ব্রাইট দেখতে পারবো, তার মানে এইটা ইন্টেন্স আলো আমরা দেখতে পাবো। আর যদি নাকি আমরা কনসিডার করি এইচ বা এফ পয়েন্ট গুলো যদি আমরা কনসিডার করি, তাহলে সেখানে দেখব আমাদের এই যে ট্রাফের সাথে ক্রেস্ট অথবা ক্রেস্টের সাথে ট্রাপ আমাদের এখানে মিলিত হচ্ছে, যার ফলে এখানে মনে হবে যেন কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করেনি। তার মানে কি, তার মানে হলো যে এই জায়গাগুলোকে আমরা ডার্ক দেখবো। তো এখানে যেহেতু আমরা একটা স্ক্রিন প্লেস করেছি, তাহলে এই স্ক্রিনে আমরা দেখতে পাবো যে এই যে জি এর আশেপাশে এই জায়গাটা আমরা ব্রাইট ফ্রিঞ্জ দেখতে পাবো এবং এই যে এইচ এর আশেপাশে এই জায়গাগুলোতে আমরা কি দেখতে পাবো, আমরা ডার্ক ফ্রিঞ্জ দেখতে পাবো। তো সেটাই তোমাদের এইখানে আবার এই ডেমনস্ট্রেশনটা দেখানো হয়েছে যে যদি আমাদের নাকি একটা এস সোর্স থাকে, এখানে আমরা একটা স্লিট ফর ইনস্ট্যান্স ব্যবহার করেছি। তো তোমরা জানো স্লিট কাকে বলি, আমরা স্লিট বলি যে যেই আলোর আমাদের উইডটা বা ব্রেডটা আমাদের লেন্থের তুলনায় অত্যধিক কম হয়, সেইটাকে বলি আমরা স্লিট। তো আমরা এখানে একটা সে ধরো আমাদের একটা স্লিট এস আছে এবং তা থেকে কিছুটা দূরে আমাদের আরেকটা স্লিট S1 এবং S2 আছে। তো তাহলে এইখান থেকে যদি আমাদের আলো আসে, তাহলে এই প্যারাল বিম অফ লাইট এখানে আসলে তাহলে এইখান থেকে এটা দুটো ভাগে বিভক্ত হবে এবং তার ফলে তাদের সুপার ইম্পোজিশনের ফলে আমরা এরকম অল্টারনেট ব্রাইট এবং অল্টারনেট ব্রাইট এন্ড ডার্ক ফ্রিঞ্জ আমরা দেখতে পাবো। তো তোমরা জানো যে এই ইন্টারফারেন্স অফ লাইট যদি আমরা অবজার্ভ করতে চাই, তাহলে ইন্টারফারেন্স তো ঘটবে যদি দুটো সোর্স থাকে, দুটো লাইট ওয়েভ থাকে, তাহলে তাদের সুপার ইম্পোজিশন হবে। কিন্তু প্রশ্ন হলো যে আমাদের অ্যাবিলিটি থাকবে কিনা টু সি ইট, আমরা এটা বুঝতে পারবো কিনা। তো যদি আমরা আমাদের পারসেপশন, তো তোমরা দেখতে পাচ্ছ যে 1802 সালে যেহেতু এই থমাস ইয়ং এক্সপেরিমেন্ট করেছিলেন, যে তখনকার দিনে আমাদের যেই ধারণা ছিল তা আমাদের দৃশ্যমান আলোর মধ্যেই মূলত সীমাবদ্ধ ছিল। কাজেই যেটা আমরা দেখতে পাই না সেটা আমরা বুঝতে পারতাম না। তো যদি আমাদের দেখে বুঝতে হয়, তাহলে আমরা দুটো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে সেখান থেকে আমরা এই ইন্টারফারেন্স অফ লাইট অবজার্ভ করতে পারবো না। তাহলে কি হবে, তাহলে আমাদেরকে যদি নাকি এই ইন্টারফারেন্স অফ লাইট অবজার্ভ করতে হয়, তাহলে আমাদের কোহারেন্ট সোর্সেস অফ লাইট লাগবে। তো কোহারেন্ট সোর্স অফ লাইট কাকে বলে, যদি নাকি আমাদের দুটো লাইটের সোর্স থাকে, যেই সোর্স থেকে যেই আলো ইমানেটেড হবে, ওয়েভ ইমানেটেড হবে, তারা কি হবে, they should have the same frequency, nearly the same amplitude and are always in phase। তার মানে তাদেরকে ইন ফেজে থাকতে হবে, তাদের অ্যামপ্লিটিউড প্রায় সমান হতে হবে, and they should have the same frequency or wavelength। তাই যদি নাকি হয়, তাহলে তাদেরকে আমরা কোহারেন্ট সোর্সেস অফ লাইট বলতে পারি। এখন কথা হলো যে কোহারেন্ট সোর্স যদি না হয়, তাহলে কেন আমাদের এই ইন্টারফারেন্স অফ লাইট আমরা অবজার্ভ করতে পারবো না? এই জন্য পারবো না, কারণ হলো যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স যদি নাকি আমরা ব্যবহার করি, তাহলে তাদের ফেজের ডিফারেন্স সময়ের সাথে পরিবর্তন হতে পারে, তাদের অ্যামপ্লিটিউড ওয়াইডলি ডিফার করতে পারে, তাদের ওয়েভ লেন্থও ডিফারেন্ট হতে পারে এবং মিক্সড অফ ওয়েভ লেন্থও থাকতে পারে।
সো সেইখান থেকে ইটস নট ইজি টু আন্ডারস্ট্যান্ড অর টু অবজার্ভ ইন্টারফারেন্স অফ লাইট। এখন কথা হলো যে আমরা যদি এই কোহারেন্ট সোর্স অফ লাইট চাই, তাহলে হাউ ক্যান উই ডিভাইস? তো আমরা দুটো ওয়েতে এটা পেতে পারি। একটা হলো যে যদি নাকি আমাদের অরিজিনাল সোর্স থাকে, আর একটা যদি আমরা ভার্চুয়াল সোর্স আমরা এই অরিজিনাল সোর্স থেকে ক্রিয়েট করি, তাহলে এই দুটোর ফলে দুটো থেকে আমরা কি এই দুটো আমাদের কোহারেন্ট সোর্সেস অফ লাইট হতে পারে। আরেকটা হতে পারে একটা অরিজিনাল সোর্স এবং সেই সোর্স থেকে যদি আমাদের নাকি দুটো ভার্চুয়াল সোর্স আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে এই ভার্চুয়াল সোর্স দুটো act like coherent sources of light. তো তোমাদের খেয়াল রাখতে হবে এই coherent sources of light কি they are supposed to be similar in all respect. এখন আমরা আসি কতগুলো জিনিস আমাদের দরকার পড়বে টু আন্ডারস্ট্যান্ড অর টু স্টাডি ইন্টারফারেন্স অফ লাইট। তো তার মধ্যে একটা হলো ফেজ ডিফারেন্স আর একটা হলো পাথ ডিফারেন্স। তো তোমরা জানো যে আমরা লাইটকে ডিজাইন করি এভাবে যে তার ওয়েভলেন্থ কত বা তার ফ্রিকোয়েন্সি কত, এটা দিয়ে আমরা আলোকে আইডেন্টিফাই করি। তো যদি নাকি আমরা ওয়েভলেন্থ দিয়ে বলতে চাই এটা কি আলো, তাহলে তোমরা জানো যে তার করেসপন্ডিং ফেজ চেঞ্জ হয় টুয়াইস পাই। তার মানে যদি নাকি আমরা ওয়েভলেন্থ ল্যামডা কনসিডার করি, তার করেসপন্ডিং ফেজ ডিফারেন্স কত হবে? টুয়াইস পাই। তো যদি নাকি আমরা এইটাকে আমরা পাথ ডিফারেন্স বলি এক্স, এবং তার করেসপন্ডিং ফেজ ডিফারেন্স যদি নাকি আমরা কনসিডার করি ডেল্টা, তাহলে তোমরা জানো যে এই এক্স পাথ ডিফারেন্সের জন্য আমাদের ফেজ ডিফারেন্স কত হবে? টুয়াইস পাই এক্স বাই ল্যামডা। বিকজ আমরা আগেই বলেছি যে ল্যামডা যদি নাকি আমাদের পাথ ডিফারেন্স হয়, তার করেসপন্ডিং ফেজ ডিফারেন্স হলো টুয়াইস পাই। তাহলে একের জন্য আমাদের হবে টুয়াইস পাই বাই ল্যামডা, এন্ড এক্স এর জন্য টুয়াইস পাই এক্স বাই ল্যামডা। তাহলে আমরা লিখতে পারি ফেজ ডিফারেন্স ইকুয়াল টু সেটাকে যদি আমরা ডেল্টা দিয়ে ডিজাইন করি, তাহলে ডেল্টা ইকুয়াল টু আমরা লিখতে পারি কি? টুয়াইস পাই এক্স বাই ল্যামডা। ইন আদার ওয়ার্ডস টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স। এখন আমরা আসি অ্যানালিটিক্যাল ট্রিটমেন্ট অফ ইন্টারফারেন্স। তার আগে এ পর্যন্ত আমাদের যা পড়া হয়েছে, তোমাদের কারো কোনো কোশ্চেন ছিল? না স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে আমরা এইখানে কনসিডার করছি যে আমাদের একটা সে ধরো আইদার ন্যারো পিন হোল আমাদের আছে, এইখান থেকে আমাদের আলো ইমিট করছে এবং এই এস সোর্স থেকে আলো ছড়িয়ে পড়ছে, এন্ড দেন সেখান থেকে কিছুটা দূরে ইকুইডিস্টেন্ট অবশ্যই এ এবং বি দুটো পিন হোল, এন্ড দে আর সেপারেটেড বাই স্মল ডিস্টেন্স ডি। আর এখান থেকে আমাদের এই যে এ বি থেকে ক্যাপিটাল ডি ডিস্টেন্সে আমরা একটা স্ক্রিন প্লেস করছি। তো সেই স্ক্রিনের উপরে আমরা দেখতে পাবো আমরা পি একটা পয়েন্ট কনসিডার করছি, এবং আমরা আরেকটা পয়েন্ট সি কনসিডার করছি যেটা নাকি এ এবং বি থেকে ইকুইডিস্টেন্ট, এবং আমরা এটাও কনসিডার করছি যে এস থেকে যেটা আলো আসে সেটা লম্বভাবে এই পিসি যদি আমাদের স্ক্রিন হয়, তাহলে সি বিন্দুতে লম্বভাবে পতিত হবে। তাহলে এখন কথা হলো যে আমাদের এই যে পি বিন্দুতে আমরা কি দেখতে পাবো? অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে যেহেতু আমাদের এই এস সোর্স থেকে অরিজিনেটেড হচ্ছে আমাদের দুটো নতুন সোর্স এ এবং বি, যেটাকে আমরা সেকেন্ডারি সোর্স হিসেবে কনসিডার করতে পারি, এবং তাদের সুপার ইম্পোজিশন হচ্ছে পি বিন্দুতে। তার মানে এই জায়গাতে আমরা ইন্টারফারেন্স দেখতে পাবো। এখন এই ইন্টারফারেন্স প্যাটার্নটা কি হবে সেইটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো ধরে নিই যে এই বিন্দু থেকে আমাদের যেই আলোটা আসছে সেইটার অ্যামপ্লিটিউড এ, এন্ড লাইকওয়াইজ বি বিন্দু থেকে আমাদের যে আলোটা আসছে সেইটার অ্যামপ্লিটিউডও আমরা কনসিডার করছি এ, এবং আমরা এটা কনসিডার করছি যে এই যে দুটো ওয়েভ ট্রেন তাদের মধ্যে ফেজের যে পার্থক্য সেইটা হলো ডেল্টা। তাহলে আমরা যদি এই যে প্রথম যে ওয়েভ ট্রেনটা আসবে সেটাকে যদি আমরা ডিজাইন করি y1 ইকুয়াল টু a sin ওমেগা t, তাহলে দ্বিতীয় ওয়েভটাকে আমরা লিখতে পারি কি? y2 ইকুয়াল টু a sin ওমেগা t। আর তার সাথে যেহেতু আমরা বলছি যে এই দুটোর মধ্যে
ফেজের তফাৎ হলো ডেল্টা, তাহলে এইখানে আমরা ডেল্টা অ্যাড করলাম। এখন যেহেতু উই আর ইন্টারেস্টেড টু নো যে এই পি বিন্দুতে আমাদের ইন্টেন্সিটি কেমন হবে, তাহলে আমরা কি করব, এই পি বিন্দুতে আমাদেরকে এই দুটো যে ওয়েভ আছে সেই ওয়েভ ট্রেন দুটোকে আমাদেরকে অ্যাড করতে হবে। তো আমরা কিভাবে অ্যাড করব, আমরা যদি ওয়াই বলি, এই অ্যাডিশনের ফলে যে রেজাল্টেন্ট হবে তাহলে সেই ওয়াই ইকুয়াল টু হবে y1 প্লাস y2, and that will give you, এখানে অলরেডি তোমরা জানো যে y1 কে আমরা a sin ওমেগা টি বলেছি আর y2 কে আমরা a sin ওমেগা টি প্লাস ডেল্টা বলেছি। তাহলে এখন এই দুটোকে যদি আমরা অ্যাড করি, তোমরা জানো যে এই সাইনকে এটাকে যদি আমরা ইলাবোরেট করি তাহলে আমরা a sin ওমেগা টি প্লাস ডেল্টাকে লিখতে পারি a sin ওমেগা টি cos ডেল্টা প্লাস a cos ওমেগা টি sin ডেল্টা। তো এখন যদি এই যে প্রথম অংশ থেকে আমরা a sin ওমেগা টি কে কমন নিই তাহলে দেখতে পাচ্ছি আমাদের বাকি থাকে 1 প্লাস cos ডেল্টা আর ডান পাশে আমাদের থাকে a cos ওমেগা টি sin ডেল্টা। তো এখন যদি নাকি আমরা কনসিডার করি যে a into 1 plus cos delta equal to capital R cos theta and a sin delta equal to R sin theta, তাহলে আমরা এই যে আগের এক্সপ্রেশনটা এই y equal to আমরা কি লিখতে পারি, y equal to লিখতে পারি আমরা R sin omega t cos theta plus R cos omega t sin theta, and so তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ তাহলে আমরা কি পাচ্ছি y equal to R sin omega t plus theta। এখন দেখো আমরা এই দুটো ওয়েভের সুপার ইম্পোজিশনের ফলে আমরা কি পেলাম, আমরা আরেকটা সাইনোসয়েডাল ওয়েভ আমরা পেয়েছি যার অ্যামপ্লিটিউডটা ডিফার করেছে আগের অ্যামপ্লিটিউড থেকে, সেটা হয়েছে আমাদের আর, আমরা আরটাকে ইভ্যালুয়েট করব। আবার তোমরা দেখতে পাচ্ছ দিস ইজ অফ দি সেম ফ্রিকোয়েন্সি ওমেগা, যেটা নাকি আমাদের আগের ওয়েভ দুটোর ছিল, আর ফেজটা ডিফার করছে যেটা হলো থিটা। এখন আমরা যদি এই যে ইকুয়েশন 1 এবং 2 কে স্কয়ার করে অ্যাড করি তাহলে আমরা কি পেতে পারি, তাহলে আমরা পেতে পারি r স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস r স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে আমাদের, প্রথমটাকে স্কয়ার করলে আমাদের এইটা a স্কয়ার sin স্কয়ার ডেল্টা, আর এইটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে কি হবে a স্কয়ার ইনটু 1 প্লাস cos ডেল্টা হোল স্কয়ার। তাহলে এইটাকে যদি আমরা ইলাবোরেট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি a স্কয়ার sin স্কয়ার ডেল্টা প্লাস a স্কয়ার ইনটু 1 প্লাস cos স্কয়ার ডেল্টা প্লাস 2i cos ডেল্টা। এখন যদি আমরা এই প্যারেনথেসিস উঠিয়ে দিই তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, a স্কয়ার sin স্কয়ার ডেল্টা প্লাস a স্কয়ার cos স্কয়ার ডেল্টা প্লাস 2i স্কয়ার cos ডেল্টা। তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে এখানে একটা a স্কয়ার sin স্কয়ার ডেল্টা আছে, এখানে একটা a স্কয়ার cos স্কয়ার ডেল্টা আছে। তো এই দুটো থেকে যদি আমরা a স্কয়ারকে কমন নিই তাহলে কি হয় sin স্কয়ার ডেল্টা প্লাস cos স্কয়ার ডেল্টা আসে, এবং তোমরা জানো যে এই দুটোর অ্যাডিশনের ফলে আমরা কি পাই, আমরা 1 পাই। কাজে আমরা সেটাকে যদি 1 রিপ্লেস করি তাহলে কি হবে, তাহলে কি পাচ্ছি আমরা, তাহলে এইখান থেকে একটা স্কয়ার পাচ্ছি আর এখানে আরেকটা স্কয়ার আছে, এই দুটোকে যদি আমরা অ্যাড করি তাহলে উই আর গোইং টু গেট 2a স্কয়ার, আর বাকি থাকলো কি আমাদের 2a স্কয়ার cos ডেল্টা। তো যদি আমরা 2a স্কয়ার কে কমন নিই তাহলে উই আর গোইং টু গেট 1 প্লাস cos ডেল্টা, এবং তোমরা জানো যে 1 প্লাস cos ডেল্টাকে আমরা লিখতে পারি cos স্কয়ার ডেল্টা বাই 2, সাথে একটা 2 মাল্টিপ্লাই হবে, তাহলে এই 2 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি উই আর গোইং টু গেট 4 স্কয়ার cos স্কয়ার ডেল্টা বাই 2। তাহলে তোমরা জানো যে এই r স্কয়ার, তার মানে r স্কয়ার মানে কি r এর স্কয়ার। তো আমরা জানি যে অ্যামপ্লিটিউডের স্কয়ার স্কয়ার উইল গিভ ইউ কি ইন্টেন্সিটি অফ ইওর লাইট। তার মানে হলো যে পি বিন্দুতে আমাদের ইন্টেন্সিটি কত হবে, ইন্টেন্সিটিকে যদি আমরা i দিয়ে বলি তাহলে দ্যাট i উইল বি r স্কয়ার, এবং সার্টেনলি r স্কয়ার ইকুয়াল টু তোমরা দেখতে পাচ্ছ যে 4 স্কয়ার cos স্কয়ার ডেল্টা বাই 2। এখন এইটাকে আমরা ইকুয়েশন 4 দিয়ে ডিজাইন করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এইখানে ডেল্টা ইকুয়াল টু যদি নাকি আমাদের কত হয়, যদি আমাদের 0 টুয়াইস পাই 2 ইনটু টুয়াইস পাই আপ টু n ইনটু টুয়াইস পাই হয়, আর ইন্টিগ্রাল মাল্টিপল অফ টুয়াইস পাই যদি নাকি আমাদের ডেল্টা হয়, তাহলে এই অংশটা কি হয় আমাদের, তোমরা জানো যে
cos 0 equal to 1, তাই না? or cos integral multiple of twice pi কি হবে, মানে পাই, যেহেতু twice pi কে 2 দিয়ে ভাগ করলে কি হয়, পাই থাকে, তার মানে ইন্টিগ্রাল মাল্টিপল অফ পাই যদি তুমি বলো cos ইন্টিগ্রাল মাল্টিপল অফ পাই কি দেয় তোমাকে, that will give you 1। তার মানে হলো যে সেই সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি i equal to কত, i equal to 4 square, in other words that will give you the maximum। তার মানে হলো যে যদি আমাদের ফেজ ডিফারেন্স হয় আমাদের ডেল্টা ইকুয়াল টু 0 টুয়াইস পাই 2 ইনটু টুয়াইস পাই অর ইন্টিগ্রাল মাল্টিপল অফ টুয়াইস পাই, তাহলে আমরা পাবো কি, আমরা সেই জায়গাতে ব্রাইট ফ্রিঞ্জ পাবো বা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আমরা পাবো। এন্ড করেসপন্ডিং পাথ ডিফারেন্স যদি আমরা বলি তাহলে এই 0 টুয়াইস পাই 2 ইনটু টুয়াইস পাই আপ টু n ইনটু টুয়াইস পাই কে আমরা কিভাবে লিখতে পারি, 0 ল্যামডা টুয়াইস ল্যামডা up to n lambda, in other words integral multiple of lambda, and in that case what you are going to get, you are going to get I equal to 4 square, and that will give you maximum intensity বা bright fringe। এখন আমরা আসি যে তোমরা এটা দেখলা যে কোন ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম হলো, যে যদি নাকি আমাদের ফেজ ডিফারেন্স হোল নাম্বার মাল্টিপল অফ টুয়াইস পাই অর হোল নাম্বার মাল্টিপল অফ ওয়েভলেন্থ যদি হয়, তাহলে আমরা পাবো কি, ব্রাইট ফ্রিঞ্জ পাবো বা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাবো। আর যদি নাকি আমাদের ফেজ ডিফারেন্স ডেল্টা ইকুয়াল টু 0 থ্রাইস পাই 5 পাই আপ টু টুয়াইস n প্লাস 1 ইনটু পাই অর অড মাল্টিপল অফ পাই হয়, তাহলে এইখান থেকে কি দেখছো, ডেল্টা ইকুয়াল টু যদি অড মাল্টিপল অফ পাই হয় তাহলে কি পাই আমরা, তোমরা জানো যে পাই বাই 2 কত, cos পাই বাই 2 ইকুয়াল টু এটা, দিস উইল গিভ ইউ 0, তার মানে ইন্টেন্সিটি উইল গোজ টু 0। তার মানে হলো যে যদি নাকি আমাদের এই ফেজ ডিফারেন্স অড মাল্টিপল অফ পাই অর পাথ ডিফারেন্স যদি আমাদের অড মাল্টিপল অফ হাফ ওয়েভলেন্থ হয়, তাহলে ইন্টেন্সিটি উইল গিভ ইউ 0। তার মানে মিনিমাম ইন্টেন্সিটির জন্য আমাদের কি পেতে হবে, আমাদের অড মাল্টিপল অফ কি হতে হবে, ফেজ ডিফারেন্স অর হাফ ওয়েভলেন্থ যদি নাকি আমাদের হয়, তাহলে intensity will goes to 0। কারো কোনো কোশ্চেন আছে? স্যার ইন্টারফারেন্স ফিগারের মধ্যে স্যার পার্ট ডিফারেন্সটা কোন জায়গায়, ওটা একটু দেখালে ভালো হতো। এখানে দেখো আমরা এইটা ফার্দার ট্রিটমেন্টে যাব, তখন বুঝতে হয়তো তোমাদের আরেকটু সুবিধা হবে। এই যে আমাদের এই বিন্দু থেকে যে আলো আসছে, যেটা পি বিন্দুতে স্ক্রিনের উপরে পড়ছে, একটা হলো এ থেকে আসছে আর একটা বি থেকে আসছে, তাই না? তাহলে এই যে এ থেকে যেটা আসছে আর বি থেকে যেটা আসছে, দুটোর মধ্যে পাথের পার্থক্য আছে না? দুটো কি সমান দূরত্ব? স্যার পার্থক্য আছে। দুটো ডিফারেন্ট ডিস্টেন্সের, তাই না? তো এই যে ডিফারেন্ট ডিস্টেন্সের কারণে এই দুটোর মধ্যে যে পাথের পার্থক্য সেটাকে বলি আমরা পাথ ডিফারেন্স, এবং তার করেসপন্ডিং ফেজের যে পার্থক্য সেটাকে বলি আমরা ফেজ ডিফারেন্স। উইল হ্যাভ এ লুক অন দ্যাট এগেইন। ফর দি মোমেন্ট বিং আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা এনার্জি ডিস্ট্রিবিউশনে যাই। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা যদি এই এনার্জি ডিস্ট্রিবিউশনটা এখানে দেখাই, তাহলে আমরা দেখতে পাবো যে এই দিকে হলো আমার এনার্জি আর এই দিকেও আমরা ফেজ ডিফারেন্স কে দিয়েছি। তো তোমরা একটু আগেই দেখলা যে যখন নাকি এই ফেজ ডিফারেন্স পাই প্রাইস পাই 5 পাই হয়, সেই জায়গাগুলোতে আমরা কি পাই, মিনিমাম ইন্টেন্সিটি পাই, তার মানে শূন্য ইন্টেন্সিটি আমরা সেই জায়গাগুলোতে পাই। এবং আমরা দেখলাম যে যেই জায়গাতে কি আমাদের ফেজ ডিফারেন্স 0 টুয়াইস পাই 4 পাই ইত্যাদি, সেই জায়গাগুলোতে আমরা কি পাই, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু হোয়াট, 4 স্কয়ার। তো তোমরা এই যে এইখান থেকে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো যে আমাদের ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কত, 4 স্কয়ার, আর মিনিমাম ইন্টেন্সিটি কত, 0। তার মানে এই ইন্টেন্সিটি ভ্যারি করছে কিভাবে, 0 থেকে, এইখান থেকে যদি আমরা দেখি তাহলে 0 থেকে ম্যাক্সিমাম, 0 থেকে ম্যাক্সিমাম এইটা আমাদের ভ্যারি করছে। এখন যদি তোমরা এই যে আগের ইকুয়েশন গুলো দেখো, যে আমাদের যে ওয়েভ ট্রেন দুটো ছিল, এখানে y1 এবং y2 আমরা কনসিডার করেছিলাম, তাহলে এই প্রথম ওয়েভের অ্যামপ্লিটিউড কত, a, দ্বিতীয় ওয়েভের অ্যামপ্লিটিউড কত, a।
তাহলে এইটার জন্য আমাদের ইন্টেন্সিটি কত হবে? এইটার জন্য আমাদের ইন্টেন্সিটি হবে কত? এ স্কয়ার, রাইট? আর এই দ্বিতীয় ওয়েভের জন্য আমাদের অ্যামপ্লিটিউড হলো এ, কাজেই ইন্টেন্সিটি কত হবে? এ স্কয়ার। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমাদের টোটাল ইন্টেন্সিটি কত? এ স্কয়ার যোগ এ স্কয়ার মানে 2a স্কয়ার, তাই না? তো তাই যদি হয় তাহলে তোমাদের মনে হতে পারে না যে আমরা যদি এখানে এনার্জি ডিস্ট্রিবিউশন দেখি তাহলে এখানে 4a স্কয়ার কোথা থেকে আসলো? আমাদের তো ম্যাক্সিমাম ইন্টেন্সিটি 2a স্কয়ার, বাট আমরা এখানে 4a স্কয়ার পাচ্ছি। তো তাহলে তোমাদের কাছে কি এটা মনে হয় না যে এইটা কনজারভেশন লজ অফ এনার্জি যে আমাদের আছে, যেখানে কি বলা হচ্ছে এনার্জি ক্যান নট বি ডিস্ট্রয়েড, তাই না? আবার আমরা এক জায়গায় দেখছি যে এখানে শূন্য হচ্ছে। তাহলে আমরা যেমন দেখছি অতিরিক্ত এনার্জি আমরা দেখছি, আবার এখানে কম এনার্জিও আমরা দেখছি। তো তোমাদের কাছে মনে হয় না যে এইখানে আমাদের কি হচ্ছে যে এই কনজারভেশন ল অফ এনার্জি ভায়োলেশন ঘটছে? ডু ইউ থিঙ্ক সো? তোমাদের কি এরকম মনে হয়? স্যার সুপারপজিশনের ফলে তো স্যার দুইটা অ্যামপ্লিটিউড যোগ হয়ে গেছে, তো ওটা 2a হয়েছে। 2a এর মানে ইন্টেন্সিটি 2a স্কয়ার মানে 2a যে 4a হবে স্কয়ার হয়ে গেছে স্যার, ওরকম না সেটা তো জিনিসটা। উই ডু নট আন্ডারস্ট্যান্ড অ্যাজ ইয়েট। এখন তো তুমি অনেক কিছু জানো, বাট তুমি ওই সময়টার পার্সপেক্টিভ কনসিডার করো যখন 1802 সাল, আজকে থেকে কত মোর দ্যান 200 ইয়ার্স এগো। তো 200 বছরের অধিক সময় আগে তখনকার দিনে কি আমরা জানতাম যে এখানে 2a হলো? আচ্ছা, এনিওয়ে, না স্যার। তার মানে হলো যে এইখানে এইখানে ইট মে সিম যে আমাদের কনজারভেশন ল অফ এনার্জি ভায়োলেশন হচ্ছে, কিন্তু আসলে তা হচ্ছে না। বিকজ আমরা যদি এভারেজ করি তাহলে কি হচ্ছে? এটা হলো আমাদের শূন্য, আর এটা হলো 4a স্কয়ার। তার মানে এভারেজ করলে কত হয়? এভারেজ করলে কত হয়? 4a স্কয়ার প্লাস 0/2 কত হয়? 2a স্কয়ার। 2 স্কয়ার স্যার। 2a স্কয়ার। তার মানে হলো যে আমাদের এভারেজ এনার্জি তো 2a স্কয়ারই, যা আমরা এক্সপেক্ট করি। তার মানে কি হচ্ছে? এনার্জি এখানে ডিস্ট্রয়েড হচ্ছে না, এনার্জি ক্রিয়েটেডও হচ্ছে না। এনার্জি কি হচ্ছে? এইটা শুধু ট্রান্সফার হচ্ছে। তার মানে কি মিনিমাম পজিশন থেকে এনার্জি ম্যাক্সিমাম পজিশনে ট্রান্সফার হচ্ছে। ইন আদার ওয়ার্ডস, আমাদের কি ডার্ক পয়েন্ট থেকে ব্রাইট পয়েন্টে আমাদের এনার্জি ট্রান্সফার হচ্ছে। কারো কোনো কোশ্চেন আছে? স্যার বুঝছি। আচ্ছা, তাহলে আমরা এখন এই ইন্টারফারেন্স ফ্রিঞ্জের থিওরিতে আসি। তো আবারও আগের মতো আমরা কনসিডার করি, বেটার হলো যে আমরা এখানে একটা স্লিট কনসিডার করি এস, এবং সেখান থেকে ইকুইড ডিস্টেন্সে আমরা এ এন্ড বি দুটো স্লিট আমরা কনসিডার করি, এবং আমরা এটা কনসিডার করি দে আর সেপারেটেড বাই স্মল ডিস্টেন্স ডি। আর আমরা এই যে এবি থেকে বা যদি আমরা এস এনিওয়ে এই যে এবি স্লিট থেকে আমরা ক্যাপিটাল ডি ডিস্টেন্সে একটা স্ক্রিন আমরা প্লেস করছি, সে ধরো আমরা পিসি বলি। তো এই এ এবং বি থেকে আলো আসছে আর পি বিন্দুতে মিলিত হচ্ছে। উই আর ইন্টারেস্টেড টু নো যে পি বিন্দুতে আমাদের এই ইন্টারফারেন্স প্যাটার্নটা কি হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে অ্যাজ ইউজুয়াল আগের মতো আমরা কনসিডার করছি এই স্লিট থেকে যে আলো আসছে সেটা আমরা এমন ভাবে কনসিডার করছি যে এই যে পিসি যে স্ক্রিন সেখানে সি বিন্দুতে কি পারপেন্ডিকুলারলি ইনসিডেন্ট হচ্ছে। তো তাই যদি নাকি হয় তাহলে আমরা এখন বলতে পারি এই যে সি কিউ ইকুয়াল টু কত? সি কিউ ইকুয়াল টু এই যদি এ বি ইকুয়াল টু ডি হয় তাহলে যেহেতু সি বিন্দু আমাদের এ বি থেকে একই দূরত্বে, তার মানে হলো এই খালেক তুমি মাইক্রোফোনটা মিউট করে রাখো। তো আমরা এই সি কিউ ইকুয়াল টু কি পাবো? সি কিউ ইকুয়াল টু ডি হাফ, তাই না? লাইকওয়াইজ সি আর ইকুয়াল টু কি হবে? সি আর ইকুয়াল টু হবে আমাদের ডি হাফ। হাফ ডি। হ্যাঁ, হাফ ডি। ঠিক আছে।
এখন আমরা কনসিডার করছি যে সি বিন্দু থেকে আমাদের পি বিন্দুর দূরত্ব হলো এক্স। আমরা এখানে এই যে ফ্রিঞ্জের একটা স্কেচ করেছি, এটা নিয়ে আমরা আলোচনা করব। বাট বিফোর গোয়িং টু দ্যাট আমরা একটু দেখি যে আমাদের এই যে এ এবং বি বিন্দু থেকে যেই আলো আসছে তাদের মধ্যে পাথের পার্থক্য আমরা কিভাবে নিরূপণ করতে পারি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এই বি বিন্দু থেকে যে আলো আসছে সেটার দূরত্ব কত, বিপি, আর এ বিন্দু থেকে যেটা আসছে সেটা কত, এপি। তো আমরা যদি নাকি এই দেখি, এই যে এখান থেকে দেখি পি কিউ ইকুয়াল টু কত আমাদের, পি কিউ ইকুয়াল টু, যেহেতু সি কিউ ইকুয়াল টু আমাদের হাফ ডি বা ডি হাফ, তাহলে পি কিউ ইকুয়াল টু কত হবে, এক্স থেকে আমাদের ডি হাফ বিয়োগ করতে হবে। আর যদি আমরা পি আর কনসিডার করি তাহলে কি করতে হবে আমাদের, তাহলে আমাদের এক্স এর সাথে ডি হাফ অ্যাড করতে হবে। তো আমরা সেই কাজটা এখানে করেছি। তাহলে আমরা এই যে বিপি স্কয়ার মাইনাস এপি স্কয়ার যদি বলি, তাহলে এখান থেকে দেখো বিপি স্কয়ার কত, পিথাগোরিয়ান থিওরেম থেকে বিপি স্কয়ার কত, এই যে পি আর স্কয়ার প্লাস বি আর স্কয়ার। তো পি আর কত অলরেডি আমরা বলেছি, এটা হলো এক্স প্লাস ডি হাফ, তাহলে এটার স্কয়ার আর এটা হলো ডি স্কয়ার। আর যদি আমরা এই যে এপি স্কয়ার কত আমাদের, এপি স্কয়ার হলো পি কিউ স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার। তো অলরেডি তোমরা জানো এ কিউ হলো আমাদের ক্যাপিটাল ডি আর পি কিউ হলো আমাদের এক্স মাইনাস ডি হাফ। সো আমরা এখান থেকে লিখতে পারি কত, ডি স্কয়ার প্লাস এক্স প্লাস ডি হাফ হোল স্কয়ার মাইনাস ডি স্কয়ার প্লাস এক্স মাইনাস ডি হাফ হোল স্কয়ার। তো যদি আমরা এই দুটোকে ইলাবোরেট করি তাহলে দেখো যে এই দুটোরই স্কয়ারে পজিটিভ সাইন থাকে, এখানেও পজিটিভ সাইন থাকে, শুধুমাত্র এইখানে একটা মাইনাস এক্স ডি থাকে, তাই না? যেহেতু 2 দিয়ে মাল্টিপ্লাই করলে নিচে একটা 2 আসে, 2 থাকে না, তাহলে মাইনাস এক্স ডি থাকে এন্ড এখানে একটা এক্স ডি থাকে। আর এইটাকে যদি আমরা আবার এইটাকে একটা নেগেটিভ সাইন নিই তাহলে কি হয়, ডাবল মাইনাসে প্লাস হয়, তার মানে হলো যে আমরা অ্যাড করলে 2xd পাচ্ছি। তাহলে আমরা দেখো এই বিপি স্কয়ার মাইনাস এপি স্কয়ার কে আমরা লিখতে পারি না বিপি মাইনাস এপি ইনটু বিপি প্লাস এপি, আমরা সেই কাজটাই করেছি। তাহলে আমরা এই ডিনোমিনেটরে নামিয়ে নিয়ে এসেছি বিপি প্লাস এপি। এখন দেখো, যদিও আমরা ছবি আঁকার সুবিধার্থে বা টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড এই এ বি কে অনেক দূরে দেখিয়েছি, কিন্তু তোমরা জানো যে লাইটের ওয়েভলেন্থ কত, অত্যধিক কম, তাই না? আমাদের ভিজিবল লাইটের ওয়েভলেন্থ কত, 4000 থেকে 7000 অ্যাংস্ট্রম বা ন্যানোমিটার থেকে 400 থেকে 700 ন্যানোমিটার, রাইট? তো তাই যদি হয় তার মানে এটা এক্সট্রিমলি শর্ট। তো এক্সট্রিমলি শর্ট যদি হয় তার মানে এ আর বি কি খুব কাছাকাছি না? এ আর বি আসলে খুব কাছাকাছি। হাউবার আমাদের স্ক্রিন কোথায়, স্ক্রিন আসলে অনেক অনেক দূরের তুলনায়। তো তার মানে এই ডি এর রেসপেক্টে আমরা যদি বলি তাহলে মনে হবে না এপি বিপি প্রায় ডি এর সমান? তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি বিপি ইকুয়াল টু এপি ইকুয়াল টু ডি, সেটা আমরা অ্যাপ্রক্সিমেট করলাম। তাই যদি হয় তাহলে আমরা এখন বিপি মাইনাস এপি ইকুয়াল টু কত লিখতে পারি, টুয়াইস এক্স ডি বাই টুয়াইস ডি। তার মানে উই আর গোয়িং টু গেট এক্স ডি বাই ক্যাপিটাল ডি। এইটা হলো কি আমাদের, এইটা হলো আমাদের পাথ ডিফারেন্স। একটু আগে কারোর মনে হয় কোশ্চেন ছিল যে হাউ উই আর গোয়িং টু গেট দি পাথ ডিফারেন্স। আমার মনে হয় এখন সেই প্রশ্নের উত্তর আরেকটু পরিষ্কার হয়েছে তোমার কাছে। জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন কথা হলো তার করেসপন্ডিং ফেজ ডিফারেন্স কত হবে। তো তোমরা জানো যে ফেজ ডিফারেন্স ইকুয়াল টু কি, টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স। তো আমরা পাথ ডিফারেন্স অলরেডি পেয়েছি, সেটা কত, এক্স স্মল ডি বাই ক্যাপিটাল ডি। এখন কথা হলো যে ইফ উই টক অ্যাবাউট ব্রাইট ফ্রিঞ্জ, তাহলে ব্রাইট ফ্রিঞ্জ হতে হলে কন্ডিশন কি, তোমরা এই যে একটু আগে যে অ্যানালিটিক্যাল ট্রিটমেন্ট পড়লা সেখানে কি দেখলা, যদি নাকি আমাদের এই পাথ ডিফারেন্স ইকুয়াল টু হোল নাম্বার মাল্টিপল অফ ওয়েভলেন্থ হয় বা ইন্টিগ্রাল মাল্টিপল অফ ওয়েভলেন্থ হয়, তাহলে সেই জায়গাটা কি পাবো, আমরা ব্রাইট পাবো। তাহলে সেই কন্ডিশনটাকে আমরা লিখতে পারি এক্স ডি বাই ডি ইকুয়াল টু এন ল্যামডা, যেখানে নাকি এন ইকুয়াল টু 0, 1, 2, 3 ইত্যাদি। তো এইখান থেকে যদি আমরা এক্স কে এলিমিনেট করি তার মানে এক্স ইকুয়াল টু আমরা পেতে পারি এন ল্যামডা ক্যাপিটাল ডি বাই ডি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে পি বিন্দুতে, এই পি বিন্দুটা আমাদের ব্রাইট ফ্রিঞ্জ কখন হবে, এই পি বিন্দুতে ব্রাইট ফ্রিঞ্জ তখন হবে এখানকার পাথ ডিফারেন্স ইকুয়াল টু যখন আমাদের ইন্টিগ্রাল মাল্টিপল অফ ল্যামডা হবে, তখন আমরা এই পি বিন্দুটা আমরা ব্রাইট দেখতে পাবো।
এবার আমরা আসি, যদি আমরা সি বিন্দু কনসিডার করতাম ফর ইনস্ট্যান্স এই সি বিন্দুতে, তো আমরা অলরেডি বলেছি যে সি বিন্দু হলো আমাদের কি এ আর বি কি থেকে ইকুইডিস্টেন্ট, এ আর বি থেকে তাদের ডিস্টেন্স হলো কি সমান। তাহলে ডিস্টেন্স যদি সমান হয় তাহলে কি তাদের পাথের পার্থক্য আছে? তাদের পাথের কোনো পার্থক্য না, তার মানে পাথের যদি কোনো পার্থক্য না থাকে তাহলে ফেজেরও কোনো পার্থক্য থাকবে না। আর ফেজের যদি কোনো পার্থক্য না থাকে তার মানে দে আর ইন ফেজ। আর ইন ফেজে হলে কি হয়, রেনফোর্সমেন্ট হয়, বা সেখানে আমরা ম্যাক্সিমাইজেশন দেখব। তার মানে কি এই সি বিন্দুকে আমরা ব্রাইট ফ্রিঞ্জ দেখব। এন্ড দেন তারপরে আমরা যদি আসি তাহলে সে ধরো n ইকুয়াল টু যদি আমরা 1 বসাই তাহলে x1 ইকুয়াল টু আমরা কি পাবো ল্যামডা ডি বাই ডি, যেখানে n ইকুয়াল টু আমরা 1 বসিয়েছি। এন্ড লাইকওয়াইজ যদি আমরা n ইকুয়াল টু 2 বসাই তাহলে এখানে n ইকুয়াল টু 2 বসালে টুয়াইস ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এন্ড লাইকওয়াইজ যদি আমরা n ইকুয়াল টু 3 বসাই তাহলে এখানে আমার 3 বসাতে হতো। এনিওয়ে তোমরা এটা কারেক্ট করে নিও, আই উইল মেক ইট কারেক্ট লেটার অন। তাহলে x3 ইকুয়াল টু 3 ল্যামডা ডি বাই স্মল ডি। তাহলে xn ইকুয়াল টু আমরা কি লিখতে পারি n ল্যামডা ক্যাপিটাল ডি বাই ডি ইন জেনারেল। এখন আমরা দেখি যে যদি আমরা দুটো কনসিকিউটিভ ব্রাইট ফ্রিঞ্জের মধ্যে ডিসটেন্স দেখতে চাই তাহলে আমরা কি পাবো, তাহলে x2 x1 ইকুয়াল টু কত হবে আমাদের, x2 ইকুয়াল টু আমরা অলরেডি ইভ্যালুয়েট করেছি টুয়াইস ল্যামডা ক্যাপিটাল ডি বাই ডি, আর x1 ইকুয়াল টু ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। সো এই দুটোর পার্থক্য যদি আমরা দেখি তাহলে উই আর গোইং টু গেট কি ল্যামডা ক্যাপিটাল ডি বাই ডি। এখন যদি ইফ উই টক অ্যাবাউট ডার্ক ফ্রিঞ্জ, তাহলে ডার্ক ফ্রিঞ্জের কন্ডিশন কি ছিল তোমরা জানো যে যদি নাকি আমাদের পাথ ডিফারেন্স হয় অড নাম্বার মাল্টিপল অফ কি হাফ ওয়েভলেন্থ, তাহলে আমাদের এই যে পি বিন্দুটা সেই পি বিন্দুটা হবে ডার্ক। তার মানে পি বিন্দু ডার্ক হওয়ার কন্ডিশন কি আমাদের অড মাল্টিপল অফ হাফ ওয়েভলেন্থ। তাই যদি নাকি হয় তাহলে আমরা সেটাকে লিখতে পারি কি x d by d equal to twice n plus 1 into lambda by 2, যেখানে n হলো 0 1 2 3 ইত্যাদি। তাহলে এইখান থেকে যদি আমরা x কে ইভ্যালুয়েট করি তাহলে x equal to আমরা পাবো twice n plus 1 into lambda capital D by twice small d। তো লাইকওয়াইজ আমরা যদি আবার দেখি n equal to যদি আমাদের 0 হয়, তো অলরেডি আমরা বলেছি সি বিন্দুতে আমাদের ব্রাইট ফ্রিঞ্জ, তাহলে এই x নট কি x নট ইকুয়াল টু আমরা পাচ্ছি ল্যামডা ডি বাই টুয়াইস ডি। তার মানে হলো যে আমরা অল্টারনেট ব্রাইট এবং ডার্ক ফ্রিঞ্জ আমরা পাবো। এখানে আবার দেখো n ইকুয়াল টু যদি আমরা 1 বসাই তাহলে x1 ইকুয়াল টু আমরা পাচ্ছি টুয়াইস ল্যামডা ক্যাপিটাল ডি বাই টুয়াইস ডি। এন্ড লাইকওয়াইজ n ইকুয়াল টু 2 যদি আমরা বসাই তাহলে x2 ইকুয়াল টু আমরা পাচ্ছি 5 lambda capital D by twice D, and likewise xn equal to twice n plus 1 lambda capital D by twice D. তো আমরা যদি এখন এই দুটো ডার্ক ফ্রিঞ্জের মধ্যবর্তী দূরত্ব দেখি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি x2 x1 কনসিডার করি তাহলে that will give you 5 lambda capital D by twice small d minus twice lambda capital D by twice small d, and that will give you ল্যামডা ক্যাপিটাল ডি বাই ডি। তো তোমরা দেখতে পাচ্ছ যে যে কোনো দুটো কনসিকিউটিভ ডার্ক অথবা ব্রাইট ফ্রিঞ্জের মধ্যে দূরত্ব কি এই ল্যামডা ক্যাপিটাল ডি বাই ডি। তো এইটাকে আমরা বলি কি ফ্রিঞ্জ উইডথ, এইটাকে বলি আমরা ফ্রিঞ্জ উইডথ। তার মানে কি, তার মানে যে একই ধরনের ফ্রিঞ্জ থেকে একটা থেকে আরেকটা যে দূরত্ব সেটাকে বলি আমরা ফ্রিঞ্জ উইডথ, এবং ফ্রিঞ্জ উইডথকে আমরা বিটা দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে এই বিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তার মানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সি বিন্দু যেহেতু আমাদের ব্রাইট ফ্রিঞ্জ, তার মানে সির বোথ সাইডে আমরা কি দেখতে পাবো অল্টারনেট ব্রাইট এবং ডার্ক, অল্টারনেট ব্রাইট এবং ডার্ক ফ্রিঞ্জ আমরা দেখতে পাবো। যেইটা আমরা আগে বলেছিলাম যে আমরা এখানে একটা স্কেচ করেছি যে সি বিন্দু যেহেতু আমাদের ব্রাইট হবে এন্ড দেন আমাদের তারপরে ডার্ক হবে, তারপরে ব্রাইট হবে, তারপরে ডার্ক হবে, তারপর ব্রাইট হবে, তারপরে ডার্ক হবে, এন্ড লাইকওয়াইজ। তো আমরা কি বলেছি যে এই ব্রাইট থেকে ব্রাইটের যে দূরত্ব সেটাকে আমরা বিটা বলি, বা ডার্ক থেকে ডার্কের যে দূরত্ব সেটাকে বলি আমরা বিটা, এটাকে বলি আমরা ফ্রিঞ্জ উইডথ। আর আমরা যদি ব্রেডথ অফ দি ফ্রিঞ্জ বলতাম তাহলে কি হতো, দ্যাট উড বি হাফ অফ দি ফ্রিঞ্জ উইডথ, তার মানে হাফ বিটা হতো।
তার মানে শুধু যদি আমরা ডার্ক ফ্রিঞ্জ কনসিডার করি, তার যে উইথ সেটা কত হবে? বিটার অর্ধেক। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, বুঝছি। যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ফ্রেনেলস বায়োপ্রিজম পড়ি। তো ফ্রেনেলস বায়োপ্রিজম হলো যেটা নাকি এই ফ্রেনেল কনস্ট্রাক্ট করেছিলেন এবং তা দিয়ে তিনি লাইটের ওয়েভলেন্থ মাপতে সমর্থ হয়েছিলেন। তো এই ফ্রেনেল বায়োপ্রিজম, তোমরা প্রিজম চিনো তাই না? অনেকেই এই ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করেছো প্রিজম দিয়ে, চিনো না প্রিজম? আই হোপ যে তোমরা জি চিনো। স্যার। হ্যাঁ জি স্যার। জি স্যার, এক্সপেরিমেন্ট করি না স্যার। জি স্যার, চিনি। কেউ কেউ করেছো, কেউ কেউ হয়তো করনি। এনিওয়ে, তো যারা এখনো করনি, আমার মনে হয় আমাদের ল্যাবরেটরিতে এইসব অ্যারেঞ্জমেন্ট আছে এবং ওইখানে প্রিজমও আছে, ইউ ক্যান ওয়ার্ক উইথ দ্যাট। যারা এখনো সুযোগ পাওনি, আমি আশা করি যে দে উইল গেট দ্য অপরচুনিটি লেটার অন, বা তোমরা অপরচুনিটি খুঁজে নিবা। আচ্ছা, তো আমরা যদি দুটো এই প্রিজমকে বেজ টু বেজ অ্যাটাচ করি এন্ড দেন উই ক্যান গেট ফ্রেনেল বায়োপ্রিজম। কিন্তু এইখানে একটুখানি তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে তোমরা যেই প্রিজম ল্যাবরেটরিতে সাধারণত দেখো সেটার অ্যাঙ্গেল গুলো থাকে প্রায় 60 ডিগ্রি করে, তাই না? প্রায় 60 ডিগ্রি থাকে না? প্রায় 60 ডিগ্রি করে অ্যাঙ্গেল জি থাকে, স্যার। বুঝতে পারছো তো? যদি জি কেউ স্যার। ইয়ে না দেখে থাকে, এমন কেউ আছো যে প্রিজম দেখোনি? জি স্যার, ছবিতে দেখছি কিন্তু বাস্তবে দেখি নাই। ছবিতে দেখতে স্যার। আচ্ছা, তাই বাস্তবে তো তোমাকে ল্যাবরেটরিতে গিয়ে দেখতে হবে। আসলে আমাদের সুবিধা হয় যে এই ক্লাসগুলো যন্ত্রপাতি নিয়ে যদি আমরা ক্লাস নিতে পারি তাহলে আর একটু কনভেনিয়েন্ট হয়। এনিওয়ে, তোমরা পরে দেখে নিও। তো ওইখানে ছবিতে তো দেখেছো, ছবি কেমন? এরকম না? এই যে যেমন ধরো আমরা একটা, জি স্যার। এনিওয়ে এখানে আমরা দেখি এই যে এই একটা পেন্সিল নিই, তো এই যে এরকম না? এরকম। জি তো স্যার। আমাদের একটা এইটাকে আমাদের এই যে 3 ডাইমেনশনালি কনসিডার করলে এটার উপরে আমাদের এই হাইটটাও কনসিডার করতে হবে। তো এই যে অ্যাঙ্গেল গুলো ইন জেনারেল তোমরা যেটা দেখো সেগুলো হলো এই অ্যাঙ্গেল গুলো কত? অ্যাবাউট 60 ডিগ্রি, তাই না? প্রায় 60 ডিগ্রি। জি স্যার। হাউভার যদি নাকি আমরা ফ্রেনেল বায়োপ্রিজম কনসিডার করি তখন এটা বোঝানোর জন্য আমরা ওইখানে যেহেতু বড় করে এঁকেছি তোমাদের বোঝার সুবিধার্থে, সেইখানে আমাদের আসলে ফ্রেনেল বায়োপ্রিজমটা এইরকম খুব ক্লোজ হবে, এরকম হবে, বুঝতে পারছো? যেখানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা অত্যধিক কম হবে, এই অ্যাঙ্গেলটা অত্যধিক কম হবে, অ্যারাউন্ড 30 মিনিট। আমরা এখানে কত বলেছিলাম? 60 ডিগ্রি, তাই না? আর এখানে বলছি কত? 30 মিনিট। 30 মিনিট মানে কত? দুটো 30 মিনিট অ্যাড করলে 1 ডিগ্রি হয়। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এইটা হলো আমাদের অবটিউস অ্যাঙ্গেল। এইটা কত হবে? কত হবে? তো প্রায় 180 ডিগ্রির কাছাকাছি। হ্যাঁ, তার থেকে 1 ডিগ্রি কম হবে। এই যে 30 মিনিট 30 মিনিট বাদ দিলাম, তাহলে কত? 179 ডিগ্রি স্যার। হ্যাঁ, 179 ডিগ্রি। আমরা সেই জিনিসটা এখানে বোঝানোর চেষ্টা করছি। তার মানে এইখানে যেটা তুমি দেখছো, আমরা এটাকে বড় করে নিই। তোমরা এইখানে যে অ্যাঙ্গেলটা দেখছো, এই অ্যাঙ্গেলটা যদিও এইখান থেকে মনে হচ্ছে যে এটা ফার লেস দ্যান 179 ডিগ্রি, কিন্তু আসলে এইটা হলো কত? এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হলো কত? 179 ডিগ্রি, 179 ডিগ্রি। আর এই আমাদের বি আর সি অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা আলফা দিয়ে ডিনোট করি, যদি বলি এই অ্যাঙ্গেল গুলোকে আলফা, তাহলে এই আলফা গুলো হলো কত? 30 মিনিট বা হাফ ডিগ্রি করে, তাহলে এইটা হলো আমাদের ফ্রেনেলস বায়োপ্রিজমের বিশেষত্ব। তার মানে এই অ্যাঙ্গেল দুটো, এই যে আলফা অ্যাঙ্গেল দুটো অত্যধিক কম, অ্যারাউন্ড 30 মিনিট। আর এই যে অবটিউস অ্যাঙ্গেলটা অত্যধিক বেশি, 179 ডিগ্রি। তো আমরা এইখানে একটা স্লিট এস যদি রাখি এবং সেটার সাথে এই যে বেজ বিসি যদি আমাদের বেজ হয়, সেটা যদি আমাদের এটা পারপেন্ডিকুলার হয়, তাহলে আমরা যদি দূরে একটা
স্ক্রিন আমরা এখানে সে ধরো জিএইচ আমরা একটা স্ক্রিন এখানে প্লেস করলাম, তাহলে সেই স্ক্রিনে আমরা দেখতে পাবো যে এই যে এসটা, এই এসটা এই প্রিজমে পড়ার ফলে তার মানে এখানে দেখো যে এই এস থেকে আলো যখন আমাদের নিচের দিকে আসবে, এই যে নিচের দিকে ডাবল অ্যারো দেখতে পাচ্ছ, তখন সেটা বেন্ড হয়ে উপরের দিকে চলে যাবে এবং এটা ইট উইল অ্যাপিয়ার অ্যাজ দ্যাট ইজ কামিং আউট ফ্রম বি। আবার যদি এস এই যে উপরের দিকে যায় তাহলে এইখান থেকে রিফ্রাক্ট করে ইট উইল গো ডাউনওয়ার্ড অ্যান্ড ইট উইল সিম লাইক কামিং আউট ফ্রম এ। তার মানে যদি এ আর বি থেকে আসে তাহলে ইট লুকস লাইক দুটো কোহারেন্ট সোর্সেস অফ লাইট। তাহলে এই দুটো কোহারেন্ট সোর্সেস অফ লাইটের ফলে সুপার ইম্পোজিশনের ফলে আমরা স্ক্রিনের উপরে কি দেখতে পাবো, অল্টারনেট ব্রাইট এবং ডার্ক ফ্রিঞ্জ আমরা দেখতে পাবো উইথ ইকুয়াল ওয়েট। তো আমরা যদি এই যে ই থেকে উপরের দিকে চলে যায় বা এই যে এইখান থেকে আরো নিচের দিকে যায় তাহলে সেখানে আসলে ডিফ্রাকশন ঘটবে। এই জন্য আমরা এইটাকে একটা লিমিট করে দিয়েছি অবস্টাকল দিয়ে, এমএন একটা অবস্টাকল আমরা ব্যবহার করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এস থেকে আমরা এই যে সি বিন্দু যে দূরত্ব তার মানে বেজের যে ডিস্টেন্স সেটাকে আমরা y1 বলেছি এবং সি থেকে স্ক্রিনের যে দূরত্ব সেটাকে আমরা y2 বলেছি এবং এই এস থেকে আমাদের স্ক্রিনের যে দূরত্ব সেটাকে আমরা ক্যাপিটাল ডি বলেছি। এখন কথা হলো যে এর যে থিওরি সেটা আমরা অলরেডি এতক্ষণ ধরে আলোচনা করলাম একই জিনিস। এই যে এইখানে যে আমরা আলোচনা করলাম এখানে দেখো এইটা আর ওইটা কিন্তু সিমিলার থিং। তার মানে ইউ ক্যান রিপিট দি প্রসিডিওর টু আন্ডারস্ট্যান্ড হোয়াট উইল বি আওয়ার ফ্রিঞ্জ উইথ বিটা। তাহলে ইউ উইল গেট দি সেম থিং। কত বিটা ইকুয়াল টু আমরা এখানে কত পেয়েছি, ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, যেখানে ক্যাপিটাল ডি কত, ক্যাপিটাল ডি হলো আমাদের সোর্স থেকে স্ক্রিনের দূরত্ব, আর স্মল ডি কত, স্মল ডি হলো আমাদের এই যে দুটো যে আমাদের সেকেন্ডারি সোর্স যদি বলি কোহারেন্ট সোর্স তাদের মধ্যে দূরত্ব, বা ফ্রেনেল বাইপ্রিজমের ক্ষেত্রেও এই ডি একই জিনিস হবে। আমরা উইল এক্সপ্লেন এ লিটল বিট মোর লেটার অন। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা বিটা ইকুয়াল টু পাচ্ছি ল্যামডা ক্যাপিটাল ডি বাই ডি। আমরা অলরেডি পেয়েছি, এই ক্ষেত্রেও আমরা তাই পাবো। তাহলে আমাদের ফ্রিঞ্জ উইডথ কত, বিটা ইকুয়াল টু ল্যামডা ক্যাপিটাল ডি বাই ডি। তাহলে এখন যদি নাকি আমরা এইখান থেকে ল্যামডা জানতে চাই, যে লাইটের ওয়েভলেন্থ আমরা ব্যবহার করছি সেই লাইটের ওয়েভলেন্থ যদি ল্যামডা হয় সেটা যদি আমরা জানতে চাই তাহলে ল্যামডা ইকুয়াল টু কত হবে আমাদের, বিটা স্মল ডি বাই ক্যাপিটাল। এখন তোমরা আমাকে একটু বলো তো, উই আর ইন্টারেস্টেড টু নো টু ডিটারমাইন দি ওয়েভলেন্থ অফ লাইট বাই দিস এক্সপেরিমেন্ট। তার মানে যে ফ্রেনেলস বাইপ্রিজম দিয়ে আমরা এই লাইটের ওয়েভলেন্থ জানতে চাই যে লাইটটা আমরা এক্সপেরিমেন্ট করার জন্য ব্যবহার করছি। Then what should we do? কি করলে পাবো? Who can talk about it? কে বলতে পারে? এ পর্যন্ত যে আলোচনা করেছি এগুলো বুঝেছো না তোমরা? স্যার মোটামুটি কোন জায়গাটায় বুঝোনি বলো, তাহলে I will repeat that portion. স্যার এখানে তো আইপিসটা উল্টা জায়গায় কেন আছে, যে এই আইপিসটা যে পাশে আছে লাইটের মানে আমরা ডিফ্রাকশন গুলো তো ওই পাশে হচ্ছে। হ্যাঁ বলো, আবার বলো। আইপিস যে পাশে আছে যে ডিফ্রাকশনটাও ওই পাশে হচ্ছে, তাইলে আমরা কেমনে বুঝবো জিনিসটা? আমরা এখানে একটা স্ক্রিন, সে ধরো জিএইচ আমরা একটা স্ক্রিন প্লেস করেছি। তাহলে যদি জিএইচ আমরা একটা স্ক্রিন প্লেস করি তাহলে এখানে আমরা কি অল্টারনেট ব্রাইট এবং ডার্ক ফ্রিঞ্জ আমরা দেখতে পাবো, তাই তো? এটা আমরা দেখতে পাবো। তারপরে আইপিস নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমি জানতে চেয়েছি, উই আর ইন্টারেস্টেড টু নো যে হাউ ক্যান উই ডিটারমাইন এই যে দি ওয়েভলেন্থ অফ দি সোর্স উইথ দিস এক্সপেরিমেন্ট, সেটা সম্পর্কে তোমরা বলো। তারপর আমি এই অংশটা, এটা তো আমি এখনো কথা বলিনি, এই অংশটা নিয়ে কথা বলিনি এখনো। আই উইল টক অ্যাবাউট ইট। তোমাদের কি মনে হয়, হাউ ক্যান উই ডু দ্যাট? ফ্রিঞ্জের উইথ গুলো বের করব, ফ্রিঞ্জ উইথ বের করব,
তারপর এম আর এম এর মাঝখানে যে দূরত্বটা আছে ওটা বের করব, সেটা ডি, স্মল ডি এর মান। হ্যাঁ, এই এই দূরত্বটা বের করতে হবে, তাই না? এই জি দূরত্বটা স্যার, জানা দরকার, এই ডিটা জানা দরকার। জি তো স্যার। এইটা দিস ইজ ইজি পার্ট, দিস ইজ ইজি পার্ট, বাট এইটার জন্য একটু তোমাকে ইউ হ্যাভ টু ডু সাম ওয়ার্ক। এইবার আমরা বলি, দেখো এই যে বিটা ইকুয়াল টু অলরেডি আমরা কি পেয়েছি, ল্যামডা ক্যাপিটাল ডি বাই ডি। যেখানে বিটা হলো আমাদের ফ্রিঞ্জ উইডথ। ফ্রিঞ্জ উইডথ মানে কি? ফ্রিঞ্জ উইডথ মানে হলো যে আমাদের ব্রাইট থেকে ব্রাইটের যে ডিসটেন্স অথবা ডার্ক থেকে ডার্কের যে ডিসটেন্স, সেটাকে বলছি আমরা ফ্রিঞ্জ উইডথ। তো ক্যাপিটাল ডি তো দ্যাটস কোয়াইট ইজি টু কি ইভ্যালুয়েট অর টু মেজার, কারণ হলো সোর্স থেকে আমার স্ক্রিনের দূরত্বই হলো আমাদের ক্যাপিটাল ডি। বাট এই ডিটা আমাদের জানতে হবে, আর বিটাটা আমাদের নিরূপণ করতে হবে, তাই তো? এই দুটো যদি আমরা জানি, যদি আমরা বিটা জানি আর যদি এই ডি আমরা জানি, তাহলে উই ক্যান ডিটারমাইন ল্যামডা, তাই তো? আর উই ক্যান ক্যালকুলেট ল্যামডা। তাহলে জি এখন স্যার। আমরা দেখো, যদি আমরা এই স্ক্রিনটাকে সরিয়ে ফেলি, এই স্ক্রিনটাকে সরিয়ে ফেলে এখানে যদি আমরা একটা মাইক্রোমিটার আইপিস বসাই একটা অপটিক্যাল বেঞ্চের উপরে, তাহলে আমরা এইখান থেকে তো ফ্রিঞ্জ গুলো এবার চোখে দেখতে পাবো, তাই না? এতক্ষণ স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম, এখন যদি আমরা স্ক্রিনকে সরিয়ে যদি আমরা একটা মাইক্রোমিটার আইপিস বসাই, তাহলে আমরা কি পাবো? আমরা সেখানে চোখে দেখতে পাবো। তো যেহেতু আমরা একটা অপটিক্যাল বেঞ্চ ব্যবহার করছি, তার মানে হলো যে আমরা যদি এইটাকে ট্রাভেল করাই, সে ধরো আমরা যদি 20 ফ্রিঞ্জ অতিক্রম করি, তাহলে এই যে 20 ফ্রিঞ্জের জন্য আমাদের যেই দূরত্ব অতিক্রম করলাম সেটা আমরা মেপে নিতে পারি। দেন হলো আমরা এই যে 20 ফ্রিঞ্জের জন্য যে উইডথ আমরা পেলাম, সেই উইডথকে যদি আমরা 20 দিয়ে ভাগ করি, তাহলে দ্যাট উইল গিভ ইউ কি, দ্যাট উইল গিভ ইউ বিটা বা ফ্রিঞ্জ উইডথ দিবে তোমাকে। সেটা তুমি ডার্ক ফ্রিঞ্জ ব্যবহার করো অথবা ব্রাইট ফ্রিঞ্জ ব্যবহার করো। তাহলে আমাদের বিটা নিরূপণ করা হয়ে গেল। এখন আমাদের বাকি আছে কি, আমাদের এই ডি নির্ণয় করতে হবে, এই ডি নির্ণয় করতে হবে। তো আমি ডি নির্ণয়ের জন্য দুটো ফর্মুলা এখানে প্লেস করেছি। একটা হলো ডি ইকুয়াল টু স্কোয়ার রুট অফ ডি ওয়ান ডি টু, আরেকটা হলো ডি ইকুয়াল টু টুয়াইস মিউ মাইনাস ওয়ান ইন্টু আলফা ওয়াই ওয়ান। তো তোমরা এইটার সাথে অলরেডি পরিচিত, যে যেই প্রিজম তোমরা ব্যবহার করেছো, ফ্রেনেলস বাইপ্রিজম তোমরা ব্যবহার করেছো, তার রিফ্রাক্টিভ ইন্ডেক্স হলো মিউ। তাহলে যদি তার ম্যাটেরিয়ালের রিফ্রাক্টিভ ইন্ডেক্স তোমরা জানো, তাহলে মিউ জানা হয়ে গেল। আলফা নিয়ে আমরা অলরেডি বলেছি, আলফাটা কি? আলফা হলো আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে সেই আলফাটা তোমাকে কোনো একটা প্রসিডিওরে আলফাটাকে খুব ভালো করে মেপে নিতে হবে। আর ওয়াই ওয়ান নিয়েও আমরা আলোচনা করেছি। ওয়াই ওয়ানটা কি আমাদের হলো সোর্স থেকে আমাদের এই যে প্রিজমটা আছে তার বেজের যে সেপারেশন, সেটা হলো ওয়াই ওয়ান। তাহলে এইখান থেকে তুমি ডি ক্যালকুলেট করে নিতে পারো। আর যদি তুমি ডি ক্যালকুলেট করে নিতে পারো, তাহলে সেই ডিটা যদি তুমি এখানে বসাও, বিটা অলরেডি আমরা মেজার করেছি, তাহলে এইখান থেকে আমরা ল্যামডা পেয়েছি। হাউভার স্যার ওয়াই ওয়ানটা আবার একটু বলেন তো। কোনটা? স্যার ওয়াই ওয়ানটা আবার একটু বলেন, সেটা হ্যাঁ, ধরতে আমরা পারিনি। এটা বলবো। তার আগে যেটা আমি হয়তো পরে ভুলে যাব, সেটা হলো যে এইটা কিন্তু তোমাদের জন্য আমি হোমওয়ার্ক রাখছি। আগের দিনেও মনে হয় তোমাদের কোনো একটা কিছু বলেছিলাম, তো এইটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক রাখছি। তুমি এই ফর্মুলা কি করে ডিরাইভ করা যায়, ইউ উইল ডু দ্যাট। এন্ড লাইকওয়াইজ এটাও তোমরা করবা, এই যে এই ডি ইকুয়াল টু স্কোয়ার রুট অফ ডি ওয়ান ডি টু কি করে হয়, এটা আমি তোমাদের একটুখানি আলোচনা করে দিব, বাট এই ফর্মুলাটা তুমি ডিরাইভ করবা। গট দি পয়েন্ট? তাহলে ইউ গট টু হোমওয়ার্কস। এইবার তোমার প্রশ্ন ছিল যে এই ওয়াই ওয়ানটা কি, আলফা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমি এখানে একটু বলে নিই। তো সেটা হলো যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা বাইপ্রিজম প্লেস করেছি, এইখানে আমাদের সোর্স আছে। তো এই যে সোর্স থেকে আমাদের বেজের যে ডিসটেন্স, সেটা হলো আমাদের ওয়াই ওয়ান। আর আলফাটা কি? এই আলফা হলো আমাদের এই যে অ্যাকিউট অ্যাঙ্গেল, আমরা বলেছি অ্যারাউন্ড কত 30 মিনিট, আমরা বলেছি অ্যারাউন্ড 30 মিনিট, কিন্তু তোমার ইউ নিড টু মেজার ইট অ্যাকিউরেটলি। এটা এক্স্যাক্টলি 30 মিনিট মে নট বি, তাহলে তোমাকে এটা অ্যাকিউরেটলি মেজার করে নিতে হবে এই আলফাটা, তাহলে দেন ইউ ক্যান গেট কি এই স্মল। দ্যাটস ওয়ান ওয়ে। এবার আমরা অন্য ওয়েটার কথা বলি।
সেটা হলো যে তোমরা অলরেডি দেখেছো আমাদের এখানে সোর্স আছে, এখানে আমাদের বাইপ্রিজম আছে, তাহলে এই সোর্স থেকে আমাদের এটার মধ্যে দিয়ে আলো আসলে আমরা এখানে ফ্রিঞ্জ দেখতে পাবো। এখানে আমরা এই যে মাইক্রোমিটার আইপিস আমরা এখানে প্লেস করেছি। তো আমরা যদি নাকি এই যে বাইপ্রিজম এবং মাইক্রোমিটারের মাঝখানে একটা কনভার্জিং লেন্স প্লেস করি, যদি আমরা একটা কনভার্জিং লেন্স প্লেস করি এবং এটাকে যদি আমরা অ্যাডজাস্ট করি, তাহলে এই মাইক্রোমিটারের মধ্যে দিয়ে কোনো একটা পর্যায়ে দেখতে পাবো যে এই এ এবং বি এর ক্লিয়ার ইমেজ আমরা পাবো। তো এই এস যেমন স্লিট, এই এস এর স্লিটের মতো এ এবং বি আমরা দেখতে পাবো, এবং সেইখানে আমরা এই যে এ এবং বি এর যে সেপারেশন সেইটাকে আমরা সে D1 বলছি। এটাকে আমরা কি বলছি? D1 বলছি। এন্ড আমরা যদি এই লেন্সটাকে আবার এইটাকে আগের যে পজিশনে রেখেছিলাম সেখান থেকে সরাই, আবার একটা পজিশন আমরা এমন জায়গায় পাবো যেখানে ফের এই এ এবং বি এর ক্লিয়ার ইমেজ আমরা দেখতে পাবো, যেটা সেপারেশনকে আমরা D2 বলছি। তাহলে এখন তোমরা দেখছো এই যে D1 কি জিনিস এবং D2 কি জিনিস, ইউ গট টু লার্ন। তো তোমরা যেহেতু এই যে D1 এবং D2 পেলা, তাহলে এই D1 এবং D2 যদি আমরা এখানে বসাই, তাহলে আমরা এই ডিটা হবে আমাদের এই যে স্লিট সেপারেশন, ডি হবে জিওমেট্রিক্যাল মিন অফ D1 and D2। তাহলে এই যে কোনো দুটো মেথডের মধ্যে either of the method you can use to identify or evaluate or determine small d, and then you can use this d to evaluate what? To evaluate lambda. আরেকটা পদ্ধতি হলো, এটা হলো অল্টারনেট পদ্ধতি। যদি তুমি তোমার ল্যামডা জানো, তাহলে সেখান থেকে কোনো একটা অ্যারেঞ্জমেন্টের জন্য খেয়াল রাখবা এই ডিটা কিন্তু ভ্যারি করে, কাজে কোনো একটা পার্টিকুলার অ্যারেঞ্জমেন্টের জন্য এই ডিটা অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে তার মানে মাইক্রোমিটারটা যেখানে প্লেস করেছো সেই অবস্থানের জন্য এভরি অ্যারেঞ্জমেন্ট উইল রিমেইন সেম। সেখানে তোমরা যদি নাকি কি ল্যামডা জানো, তাহলে সেই ক্ষেত্রে ডিটাকে তুমি আইডেন্টিফাই করতে পারো বা ডিটারমাইন করতে পারো বা মেজার করতে পারো। এন্ড দেন একবার যখন তোমার ডি মেজার করা হয়ে গেল, তুমি যদি সোর্সটাকে রিপ্লেস করো উইথ অ্যানাদার সোর্স, দেন ইউ ক্যান ডু দি সেম প্রসিডিওর টু ডিটারমাইন অর মেজার ল্যামডা। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ অল? স্যার ডি সমান ডি, স্যার D1 D2 তো আরেকবার স্যার একটু ধরতে পারিনি পুরা, সেখানে যেটা ডিফারেন্স বললেন সেটা কিভাবে আসলে আমি পুরোপুরি বুঝিনি স্যার আসলে। আচ্ছা, আমরা এইখান থেকে আবার আসি। সেটা হলো যে এইটা হলো আমাদের ফ্রেনেলের বাইপ্রিজম, এবং তোমরা অলরেডি জানো যে ফ্রেনেল বাইপ্রিজমের হলো এটা হলো দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল প্রিজম, এবং এই অ্যাকিউট অ্যাঙ্গেল দুটো অত্যধিক কম, অ্যারাউন্ড 30 মিনিট, আর অবটিউস অ্যাঙ্গেলটা অত্যধিক বেশি, অ্যারাউন্ড 179 ডিগ্রি। তো এখানে যদি আমরা একটা স্লিট রাখি বা একটা সোর্স যদি আমরা রাখি, তাহলে সেই সোর্স থেকে আলো এসে এই এটার উপরের অংশে পড়লে দ্যাট উইল বেন্ড ডাউনওয়ার্ড, এটা যদি নিচের অংশে পড়ে তাহলে দ্যাট উইল বেন্ড আপওয়ার্ড, এবং দ্যাট উইল অ্যাপিয়ার অ্যাজ যে দুটো কোয়ারেন্ট সোর্স থেকে আলো আসছে, এবং অল্টারনেট ব্রাইট এবং ডার্ক ফ্রিঞ্জ এখানে তৈরি করবে ইফ উই প্লেস এ স্ক্রিন হিয়ার অন। তো আমরা স্ক্রিনকে রিপ্লেস করে যদি নাকি আমরা একটা মাইক্রোমিটার আমরা এখানে প্লেস করি, তাহলে আমরা অল্টারনেট ব্রাইট এবং ডার্ক ফ্রিঞ্জ আমরা দেখতে পাবো। তো এই যে আমরা এমএন স্টপ ব্যবহার করেছি এই জন্য যে আমরা এই যে পরের দিকে যদি আমরা যাই, তাহলে দেখা যায় যে এইখানে আমাদের যদিও আমরা এখনো ডিফ্রাকশন অফ লাইট পড়িনি, যখন পড়বো তখন তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই এর উপরের দিকে বা এটার নিচের দিকে গেলে সেখানে ডিফ্রাকশন অকার করে, এবং তার জন্যও ব্রাইট অ্যান্ড ডার্ক ফ্রিঞ্জ তৈরি হয়, দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম ইন্টারফারেন্স ফ্রিঞ্জ। তো যেহেতু we are interested only about interference and interference fringes, because আমরা অতটুকুই শিখেছি, সেজন্য আমরা এখান থেকে অলরেডি এখান থেকে কি করতে পারি, আমরা এই ফ্রিঞ্জ উইডথ গুলো সহজেই আমরা মেজার করে নিতে পারি, বিকজ আমরা এখানে একটা অপটিক্যাল বেঞ্চ এবং একটা মাইক্রোমিটার প্লেস করেছি। এখন প্রশ্ন হলো যে আমাদের এই যে এ বি এর যে সেপারেশন, যেটাকে আমরা ডি বলছি, যেটাকে আমরা স্লিট সেপারেশনও বলি, সেই ডিটা কি করে আমরা ইভ্যালুয়েট করব, সেইটা একটা প্রবলেম। তো এই ডি ইভ্যালুয়েট করার জন্য দুটো ফর্মুলা তোমাদের অলরেডি বলেছি, একটা হলো আমাদের আলফা আর y1 দিয়ে। তো এই যে y1 তো তোমরা দেখতে পাচ্ছ যে এস থেকে আমাদের এই যে বেজের যে ডিসটেন্স সেটা হলো আমাদের y1, আর আলফা হলো আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল। তো এই দুটো যদি তুমি খুব সতর্কতার সাথে
মেজার করো, অ্যাকুরেটলি মেজার করে নিতে পারো, দেন ইউ ক্যান ডিটারমাইন ডি। আরেকটা পদ্ধতি হলো যে যদি নাকি আমরা এই যে প্রিজম এবং মাইক্রোমিটার এইটাকে ফিক্স রাখতে হবে, প্রিজম, মাইক্রোমিটার এবং সোর্স এই সবগুলোকে ফিক্স রাখতে হবে। ফিক্স রাখার পরে এর মাঝখানে যদি আমরা একটা কনভার্জিং লেন্স প্লেস করি, তাহলে এই কনভার্জিং লেন্সের কোনো একটা পজিশনের জন্য আমরা এখানে কি দেখতে পাবো, অবশ্যই দ্যাট উইল ক্লোজার টু কি এই ফ্রেনেলস বাইপ্রিজম। সেখানে আমরা এই যে এ এবং বি এর ক্লিয়ার ইমেজ আমরা দেখতে পাবো, যখন এই ইমেজ দুটোর সেপারেশন হলো আমাদের D1 দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি। স্যার ওই সেপারেশনটাই বুঝছি না স্যার, সেপারেশনটা আসলে কোন জায়গায়, এখানে মানে ইমেজের কোন জায়গায় সেপারেশনটা হচ্ছে, তুমি এইখানে কোনখান থেকে আচ্ছা, ডিসটেন্স কোনটা স্যার এটা? মনে করো এই যে স্কেলটা দেখতে পাচ্ছ নাকি, এটা দেখতে পাচ্ছ স্কেলটা? জি স্যার। স্কেলটা যদি আমরা জানতে চাই, মনে করো স্কেলের মাঝখানে, এই যে মাঝখান বরাবর ধর আমার স্লিট আছে, তাহলে এই স্লিটটা ডাইভার্স দুটো হবে না, দুই প্রান্তে হবে। তো মনে করো যে স্কেলের এই প্রান্তে একটা, এই প্রান্তে একটা, যখন তুমি ওই পাশ থেকে দেখবা তখন এই ডিসটেন্সটা কি করে মেজার করবা, উইথটা কি করে মেজার করবা, এই প্রান্তে একবার তোমার মাইক্রোমিটার নিবা আর এই প্রান্তে একবার নিবা, তাহলে এই দুটো ডিফারেন্স হলো কি আমাদের ডি। এই এটার সেপারেশন না? জি স্যার, সেপারেশন। তো আমি তো এইখানে যখন আমি এই বোর্ডের উপরে দেখাবো তখন তো আমরা তুমি কি দেখতে পাচ্ছ, এই যে এইখানে এভাবে দেখছো তাই না, কিন্তু যখন আমরা দেখবো তখন আমরা এটা এভাবে দেখবো না। তার মানে তুমি যখন দেখবা তখন তুমি তোমার নরমালি দেখছো, তো তোমার পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর দেখছো, তাহলে তুমি কি হরিজন্টাল ডিরেকশনে মুভ করবে না? জি স্যার। তুমি হরিজন্টালি মুভ করবা, তো এই তুমি হরিজন্টালি দেখবা যে ক্লিয়ার ইমেজ দেখতে পাবা যে এই প্রান্তে একটা স্লিট, এই প্রান্তে একটা স্লিট, তার মানে ক্লিয়ার যখন ইমেজ তুমি দেখবা তখন তুমি এই প্রান্ত থেকে এই প্রান্তের যে পার্থক্য সেটা হবে তোমার D1। আচ্ছা। একইভাবে তুমি যখন এই লেন্সটাকে আরেকটা পজিশন, ধরো L2 পজিশনে আমরা প্লেস করছি, যখন আবার আমরা এই ক্লিয়ার ইমেজ দেখতে পাবো তখন আমরা এখন যেমন দেখলাম এইখান থেকে এখানে যে সেপারেশন, তার তুলনায় এই যে তুমি যদি দেখতে পাও ক্লোজে নিলে, এই যে মাঝখানে একটা লাইন দেখতে পাচ্ছ, মাঝখানে দুটো লাইন আছে দেখতে পাচ্ছ জি স্যার। স্কেলের, এই দুটো লাইনের মধ্যবর্তী যে দূরত্ব, তার মানে দ্যাট উইল কাম ক্লোজার, তো তখন এই দুটো লাইনের মধ্যবর্তী যে দূরত্ব সেটা তুমি মেজার করতে পারবে না? জি স্যার। মেজার করতে পারবা, তো সেই ডিসটেন্সকে আমি বলছি D2। তাহলে এখন তুমি D1 ও পেলা, D2 ও পেলা, তাহলে D1 আর D2 যদি তুমি পাও তাহলে আমরা এখানে বলেছি কি D1 D2 এর জিওমেট্রিক্যাল মিন হলো আমাদের এই D, যেটাকে আমরা স্লিট সেপারেশন বলছি। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। তাহলে এখন তো তোমরা ডি বের করতে পারবা বা ইভ্যালুয়েট করতে পারবা বা মেজার করতে পারবা বা ডিটারমাইন করতে পারবা, আর তাই যদি পারো তাহলে তুমি ইফ ইউ ইউজ হিয়ার দেন ইউ ক্যান ইভ্যালুয়েট ল্যামডা। তবে এই অংশটা আমি কিন্তু এই ডি ইকুয়াল টু স্কয়ার রুট অফ D1 D2 কি করে হয় সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিইনি, এই পার্টটা আই লেফট ফর ইউ অ্যাজ হোমওয়ার্ক। কারো কোনো কোশ্চেন আছে? স্যার হোমওয়ার্কটা কি স্যার জমা মানে ইমেল করে জমা দিতে হবে নাকি আমি স্যার এমনি করবো বাসায়? তোমরা হার্ড কপিতে রাখো, ফার্দার কোন অফিসিয়াল নোটিশ যদি আমরা পাই জানাবো, আদারওয়াইজ তো আমি প্রথম দিনে তোমাদের সাথে আলোচনা করেছি যে আপাতত আমরা হার্ড কপি পর্যন্তই থাকি। জি স্যার। জি স্যার। ঠিক আছে, কারোর যদি কোনো কোশ্চেন না থাকে আমার মনে হয় আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখি, বিকজ বাকি অনেকগুলো জিনিস আছে, এগুলো আমরা আজকে শুরু করলে শেষ করতে পারবো না। জি স্যার। তাহলে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, তোমরা যে যেখানে থাকো না কেন নিরাপদে থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, এই প্রত্যাশায় এবং শুভকামনায় আবারও ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি।